প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নোট অলমোস্ট রেডি হয়ে গেছে, শেষের দিকে কাজ চলছে। এই গত 2 দিন আজকে সহ ভালোই পরিশ্রম করলাম নোটের পেছনে। মানে আমি প্রতিবার নোটটাকে আরো বেটার করি। বেটার নিজের মন মতন না হওয়া পর্যন্ত আমি তো সেটা দিতে পারি না। তো আপনাদের যে পরীক্ষা আজকে নেওয়ার কথা ছিল, সেটা না নিয়ে আমরা ক্লাস নিব, নতুন রুটিন দিয়েছি এবং পরীক্ষার জন্য ডেট দিয়ে দিয়েছি, সেই অনুসারেই হবে, নতুন রুটিন অনুসারে। তো নতুন রুটিন অনুসারে আমরা ক্লাস এগিয়ে নিই। আজকে আমরা পেনাল কোডের পার্ট 6 ধারা 161 থেকে 294 বি আলোচনা করব। শুরু হচ্ছে নবম অধ্যায়, 161 থেকে 171। এখানে 10টি ধারা আছে। সরকারি কর্মচারীর দ্বারা বা তাদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ হয়, মানে তারা এখানে অ্যাকিউজড হতে পারে, সরকারি কর্মচারী বা অপরাধী হতে পারে, বা তারা ভিকটিম হতে পারে। 161, সরকারি কর্মচারী কর্তৃক বকশিস বা পারিতোষিক বা ঘুষ গ্রহণের চেষ্টা, যেটাকে ইংরেজিতে গ্র্যাটিফিকেশন বলা হয়, সেটাকেই হয়তো বা আমরা বকশিস, পারিতোষিক, ঘুষ এই ধরনের কিছু শব্দ ব্যবহার করছি। এই ধরনের কোনো কিছু ঘুষ গ্রহণের চেষ্টা বা উদ্যোগ বা যদি গ্রহণও করে, তাহলে সেটা অপরাধ হবে। পারিতোষিক গ্রহণ বা গ্রহণের চেষ্টাকারী সরকারি কর্মচারীর শাস্তি কি হবে? কোনো সরকারি কর্মচারী, কোনো পাবলিক সার্ভেন্ট যদি ঘুষ নেয় বা নেওয়ার চেষ্টা করে, তাহলে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। অনূর্ধ্ব বলতে ম্যাক্সিমাম 3 বছর, এর ওপরে যাওয়া যাবে না। অথবা অর্থদণ্ড শুধু, অথবা অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয়। এখানে সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয় প্রদান করে কাজ করিয়ে দেওয়ার অজুহাতে বকশিশ পারিতোষিক গ্রহণ করলেও তা প্রতারণা হবে। এখন যদি কেউ সরকারি কর্মচারী না হয় কিন্তু নিজেকে সরকারি কর্মচারী হিসেবে যদি পরিচয় দেয় এবং সে কাজ করে দিবে বলে কারো থেকে টাকা পয়সা নাই, তাহলে আর সেটা এই ধারার অপরাধ হবে না, সেটা প্রতারণা হবে, কারণ সে নিজে সরকারি কর্মচারী নয় তাই। পারিতোষিক বা গ্র্যাটিফিকেশন শব্দটির অর্থ কি? শুধুমাত্র আর্থিক সুবিধা গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে শুধুমাত্র টাকা দিয়ে হবে তা না, এইটা কোনো গিফটও হতে পারে। আর লিগ্যাল রেমুনারেশন শব্দের অর্থ বৈধ পারিশ্রমিক বলতে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল আর্থিক সুবিধাকে বোঝাবে। অর্থাৎ একজন চাকরি করলে সে যে বেসিক বেতন পায়, এর সাথে ঘর ভাড়া, তারপরে আরো আনুষঙ্গিক যে আহ, তার অ্যালাউন্স থাকে, সেগুলো লিগ্যাল রেমুনেশনের মধ্যে পড়ে বা আর্থিক বৈধ পারিশ্রমিকের মধ্যে পড়ে। এর বাইরে কোনো কিছু নিলেই সেটা কি হয়ে যাবে? ঘুষ হয়ে যাবে। এ মোটিভ অর রিওয়ার্ড ফর ডুইং, কোনো কাজ করার উদ্দেশ্যে প্রতিদান গ্রহণ পূর্বক উক্ত কাজ না করলেও এ ধারা মতে অপরাধ হবে। একজন কোনো কাজ করার জন্য কি বললো, ঠিক আছে টাকা দেন আমি কাজ করে দেবো, কিন্তু টাকা নিল, কাজ করে দিল না, তবুও সেটা এই ধারা মতে কি হবে? সরকারি কর্মচারীর ঘুষ নেওয়া বোঝাবে। একটা উদাহরণ দেওয়া আছে। মুনসেফ একটি অন্যায় সুবিধা অন্য ব্যাংকার জেড এর নিকট হতে প্রতিদান গ্রহণ করে, এ এর এ ধারা মতে অপরাধ করেছে। 162, সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে প্রভাবিত করে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে ঘুষের দালালি, যেটা আমরা বলি, অর্থাৎ সে নিজে কর্মচারী না সরকারি, সে বলছে যে আমাকে টাকা দেন, আমি অমুক সরকারি কর্মচারীর সাথে আমার কানেকশন আছে, আমার এই আত্মীয় হয়, হ্যান হয় ত্যান হয়, আমি করে দিতে পারবো। এরকম অনেক হয় বাস্তবে। এর ধরনের অনেক সিন্ডিকেট কাজ করে, অনেক প্রতারক চক্র কাজ করে। এটাও যদি করে তাহলে ঘুষ গ্রহণ করে দালালের শাস্তি কি হবে? 3 বছরই হবে। 170, মাঝখানের ধারাগুলো গুরুত্বপূর্ণ না তাই রাখিনি, কারণ সব ধারা পড়তে গেলে তো অনেক সময় লাগবে। সরকারি কর্মচারীর মিথ্যা বেশ ধারণ করা, সরকারি কর্মচারী হয়ে বা ভিন্ন পদের বেশ ধারণ করলে কি হবে? সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণকারী শাস্তি হবে 2 বছর, এখানে কম হবে 2 বছর। 171 ধারায় প্রতারণামূলক ভাবে সরকারি কর্মচারী পোশাক পরিধান করলে বা প্রতীক পরিধান করলে, সরকারি কর্মচারীর প্রতীক থাকে, লোগো থাকে, সেগুলো যদি পরিধান করে বা পোশাকই পরিধান করে,
প্রতারণার উদ্দেশ্যে, তাহলে 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এখানে অর্থদণ্ডের পরিমাণ ফিক্সড করে দেওয়া হয়েছে 200 টাকা, অথবা উভয় দণ্ডই হতে পারে। নবম ক অধ্যায়, এই অধ্যায়টি, পুরো অধ্যায়টি পরবর্তীতে যুক্ত করা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এখানে ধারা 171 থেকে এইচ, নির্বাচন সংক্রান্ত অপরাধ, এইটা থেকে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি, কিন্তু 2023 সালে মাত্র একটা প্রশ্ন আসছিল। তো এই কারণেই, যেহেতু 2023 সালে একটা প্রশ্ন আসছে, তাই এখান থেকে আমি কয়েকটি সেকশন, 5টা 6টার মতো সেকশন আপনাদের যুক্ত করে দিয়েছি, যেন এখান থেকে আরো প্রশ্ন আসলে, যেহেতু নির্বাচন খুব বাংলাদেশে এই মুহূর্তে একটি আলোচিত শব্দ, তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও রেলিভেন্ট হয়ে যায়। ধারা 171 প্রার্থী বা ক্যান্ডিডেট বলতে কি বোঝাবে? কোন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীকে প্রার্থী বোঝাবে। আর নির্বাচনের অধিকার বা ইলেকটোরাল রাইট বলতে কি বোঝাবে? ইলেকটোরাল রাইট হচ্ছে দুই ধরনের হয়, যারা ভোট দিবে তাদের একটা রাইট, আর যারা ভোটে দাঁড়াবে তাদের একটা রাইট। অর্থাৎ 1 নম্বরের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানো বা প্রার্থী পদ প্রত্যাহার করা, কেউ যদি প্রার্থী হিসেবে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, তা ভোটে দাঁড়ানোরও কারো অধিকার আছে, আবার ভোটে দাঁড়িয়েছে ওই ভোট থেকে আবার নিজের পদটা প্রত্যাহার করে নেওয়ার, অর্থাৎ বসে যাওয়া আমরা যেটাকে বলি, দাঁড়িয়েছে আবার বসে গেল কোনো কারণে। তো এই অধিকারটা থাকবে, এবং এই অধিকারকে প্রার্থীর নির্বাচনী অধিকার বলে বা ইলেকটোরাল রাইট বলে। আর ভোট প্রদান বা ভোট প্রদান হতে বিরত থাকা, আমি একজন ভোটার, আমি ভোট দিতেও পারি নাও দিতে পারি, এটা আমার ইচ্ছে, এটা আমার ইলেকটোরাল রাইট বা নির্বাচনের অধিকার। 171 বি, উৎকোষ বা ব্রাইবারি। এই ব্রাইবারি বলতে আমরা ঘুষ বোঝাই, কিন্তু এখানে উৎকোষ বা ব্রাইবারি শব্দটা নির্বাচন প্রভাবিত করতে পারিতোষিক বা গ্র্যাটিফিকেশন প্রদানকে বোঝাবে। তবে সরকারি নীতির কোনো ঘোষণা বা সরকারি কার্যক্রমের কোনো প্রতিশ্রুতি উৎকোষ নয়, অর্থাৎ অপরাধ নয়। মনে করেন কোন নেতা এলাকায় গিয়ে প্রতিশ্রুতি দেয় না যে আমাকে ভোট দিয়ে আমাকে পাশ করালে আমি এই রাস্তা করে দেব, তারপরে নলকূপ বসিয়ে দেব, কালোহাট করে দিব, এই ধরনের অনেক প্রতিশ্রুতি দেয়। তো এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা কিন্তু এই ব্রাইবারি বা ঘুষ হিসাবে মানে বিবেচনা হবে না, কারণ এটা উন্নয়ন কাজেরই একটা প্রতিশ্রুতি। অর্থাৎ আমাকে ভোট দিলে আমি এই দিব, এই জিনিসটা উন্নয়নের মধ্যে যদি পড়ে, তাহলে সেটা উৎকোষ বা গ্র্যাটিফিকেশন বা পারিতোষিক বা এক কথায় ঘুষ হবে না। ভোটারকে ঘুষ দেওয়া বলতে টাকা বা খাওয়া দাওয়ার মাধ্যমে ঘুষ দেওয়া যেতে পারে, যেটা হয়ে থাকে বাস্তবে, এবং সেটা অন্যায় বা অপরাধ। 171 সি, নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার, আনডিউ ইনফ্লুয়েন্স অ্যাট ইলেকশন, অবাধ ও স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগে হস্তক্ষেপ করা বা করার উদ্দেশ্যে কি করবে? 2টা কাজ করলেই এ ধারার অপরাধ হবে। যে কোনো ক্ষতির ভয় দেখানো, কোনো ভোটারকে ক্ষতির ভয় দেখানো, বা কোনো ভোটারের আত্মীয়কে ক্ষতির ভয় দেখানো, বা প্রার্থীর কোনো আত্মীয়কে ক্ষতির ভয় দেখানো বা প্রার্থীকে ক্ষতির ভয় দেখানো দিয়ে ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া, বা বিধাতার রোষ বা অভিশাপে পতিত হবেন মর্মে বিশ্বাস করেন। অর্থাৎ যেখানে কুসংস্কার আছে, আমাকে ভোট না দিলে আল্লাহ আপনার ক্ষতি করবে, ভগবান আপনার ক্ষতি করবে, আপনার এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে, এই ধরনের যদি অভিশাপ বা বিধাতার রোষের কথা যদি বলা হয়, তাহলে সেটাও কিন্তু আনডিউ ইনফ্লুয়েন্স বা অন্যায় প্রভাব সৃষ্টির মধ্যে পড়বে। কুসংস্কারকেও ব্যবহার করা যাবে না। 171 ই, এই এটা থেকে প্রশ্ন এসেছিল বিগত 23 সালে। এই থেকে প্রশ্ন আসার কারণে আমি বাকি আরো কয়েকটি সেকশন আপনাদের এখানে যুক্ত করে দিয়েছি। উৎকোষ বা ঘুষের শাস্তি কি হবে? অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। আর আপ্যায়নের মাধ্যমে ঘুষ প্রদানের শাস্তি, অর্থাৎ খাওয়া দাওয়া করাচ্ছে, চা পান করাই, তারপরে আরো অনেক কিছু, বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই, এই ধরনের যদি কাজ করে, করে ভোট নেওয়ার চেষ্টা করে, তাহলে কেবলমাত্র অর্থদণ্ড হবে। এই লাইনটাই বিগত সালে এসেছিল। আপ্যায়ন বা ট্রিট, আমরা ট্রিট দেওয়া বলি না, কারো বার্থডে থাকলে ট্রিট দেওয়া হয়, কিংবা ভালো রেজাল্ট করেছে ট্রিট চাওয়া হয়। তো ট্রিট বা আপ্যায়ন বলতে কি বোঝাবে? খাদ্য, পানীয়, প্রমোদ বা রসদের মাধ্যমে বকশিসের মতো ঘুষ প্রদান, এটাও কিন্তু অপরাধ, এবং এটা করলে কেবলমাত্র অর্থদণ্ড হবে। ধারা 71 জি,
নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান করার শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড হবে। নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো প্রার্থী সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে শুধুমাত্র অর্থদণ্ড হবে। কোন কোন ধারায় শুধুমাত্র অর্থদণ্ডের কথা বলা আছে এটা মনে রাখতে হবে, কারণ এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ধারায় শুধু অর্থদণ্ডের বিধান আছে। তখন এই সবগুলো ধারায় আপনাকে মনে রাখতে হবে। এই অধ্যায়ের সর্বশেষ ধারা 171 নির্বাচনের জন্য অবৈধ অর্থ প্রদান কোনো প্রার্থীর লিখিত অনুমোদন ব্যতীত তার পক্ষে জনসভা বা বিজ্ঞাপন বা সার্কুলার ইত্যাদির মাধ্যমে অর্থ ব্যয় করলে শাস্তি হবে। একজন প্রার্থীর পক্ষে কেউ যদি প্রার্থীর অনুমতি না নিয়ে নিজ থেকে কোনো টাকা অর্থ খরচ করে, তার মানে তার কোনো অন্যায় উদ্দেশ্য আছে। এই কারণেই সে প্রার্থীর পক্ষে নিজ থেকে টাকা খরচ করছে। ভবিষ্যতে হয়তো ওই প্রার্থী জিতে গেলে সে তার মাধ্যমে কোনো অন্যায় কাজ করে নেবে। বিশেষ করে যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তারা এই কাজটা করে থাকে। বিশেষ করে যারা টেন্ডারে বা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো করে থাকে কোনো প্রার্থীকে খুশি করার জন্য, যেন তিনি জিতে গেলে তাকে কি দেয়, টেন্ডারে জয়যুক্ত করে বা কোনো ঠিকাদারি কাজ দেয়, তাহলে তার লাভ হবে। এই কাজ করলে অনূর্ধ্ব 500 টাকা অর্থদণ্ড হবে। 500 টাকায় আর কি হবে? এই মুহূর্তে এটা আমরা আইন, মানে পরে অ্যামেন্ডমেন্ট হলেও হয়তো বা খুব বেশি পরে না, এটাও পুরাতন হয়ে গেছে, আরো পরিমাণ বৃদ্ধি করা দরকার। তবে শর্ত হচ্ছে অনুমোদন ব্যতীত 10,000 টাকা পর্যন্ত ব্যয় করা যাবে। সেক্ষেত্রে ব্যয়ের 10 দিনের মধ্যে অনুমোদন নিতে হবে। যে প্রার্থীর পক্ষে খরচ করবে, পরবর্তীতে আমি অনুমোদন দেইনি এই কথা কি প্রার্থী বলবে? তার মানে এখানে একটা আইনের ভালো একটা গ্যাপ আছে। তা রনুফা খাতুন, আপনি সম্ভব হলে লাইনে আসবেন। এবার আমরা দশম অধ্যায় পড়বো, ধারা 172 থেকে একশো স্যার আসসালামু আলাইকুম। নব্বই ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ক্লাস বুঝতে পারছেন আপু? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি হচ্ছে যে স্যার আচ্ছা। গত দিনের যে ক্লাসটা ছিল সেখানে হুম শুধু হুম। একটু শুনেছিলাম। আমি একটা খুব প্রবলেমের মধ্যে ছিলাম যে কারণে আমি অ্যাটেন্ড হয়েছিলাম, কিন্তু ওই ক্লাসটা আমার একটু গ্যাপ আছে। আপনার ভিডিওটা দেখে আমি ওটা হচ্ছে যে সংশোধন করে নিব। এছাড়া বাকি ক্লাসগুলো না আমার ঠিক আছে। আচ্ছা, নতুন রুটিন দিয়েছি। নতুন রুটিন অনুসারে পরীক্ষা দেখবেন 3টা সাবজেক্ট রুটিন কমপ্লিট করে দিয়েছি। জি স্যার। তো যেহেতু পেনাল কোড পুরোটা একসাথে পরীক্ষা নেবো, একটু একটু করে ভিডিওগুলো দেখে পড়তে থাকেন। এই জি সপ্তাহতে নোট আশা করে হাতে পাবেন। নোট হাতে পেলে পড়াটা আরো ভালো লাগবে। জি যেই স্যার। জি নোটটা আপনি স্ক্রিনে দেখছেন এই নোটটাই হাতে পেয়ে যাবেন। জি জি স্যার। আচ্ছা, সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা। আপনি লাইনে থাকেন, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা দশম অধ্যায় সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা এটা পড়বো। 187 প্রথমেই সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে সাহায্য না করার শাস্তি। পুলিশ কাউকে অ্যারেস্ট করতে আসছে, তো পুলিশকে দেখে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে, সামনে একজন আছে। তো ওই ব্যক্তিকে বলেছে ভাই ওনাকে ধরেন বা ওনাকে ধরেন। তো না ধরে পুলিশকে কোনো সহযোগিতা করলো না, হয়তো বা অপরাধীকে পালিয়ে দিয়ে যেতে সহযোগিতা করলো, এরকম যদি কোনো কিছু করে তাহলে ওই ব্যক্তিরও কি হতে পারে, শাস্তি হতে পারে। অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা 200 টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। অপরাধীকে গ্রেপ্তারকালে সরকারি কর্মচারীকে সাহায্য না করা হলে 1 মাস, এবং একই এখানে অর্থদণ্ড আমরা দেখতে পাচ্ছি। ধারা 188 সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তি। কোনো সরকারি কর্মচারী যদি কোনো আদেশ জারি করে, যেমন 144 ধারা জারি করে, এছাড়া আরো অনেক আদেশ জারি থাকতে পারে, তো সেগুলো যদি জারি করা হয় এবং সেটা না মানলে অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড। এখানে ব্র্যাকেটে দেখেন শুধু বি লেখা আছে, বি মানে শুধু বিনাশ্রম, এখানে সশ্রম দেওয়ার সুযোগ নেই। আর অর্থদণ্ড 200 টাকা, উভয় দণ্ড। এখানে অর্থদণ্ড উল্লেখ আছে, যেখানে অর্থদণ্ড উল্লেখ থাকবে সেগুলো একটু ভালো করে দেখবেন, কেননা অনেক সময় এভাবে প্রশ্ন আসে যে কোনটির ক্ষেত্রে অর্থদণ্ড উল্লেখ আছে বা অর্থদণ্ডের পরিমাণ কত এই অপরাধের ক্ষেত্রে। এবার একাদশ অধ্যায় ধারা 191 থেকে 229 মিথ্যা সাক্ষ্যদান, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ফলস এভিডেন্স অ্যান্ড
অফেন্স এগেনস্ট পাবলিক জাস্টিস। পাবলিক জাস্টিস অর্থাৎ যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তো ন্যায় বিচার ব্যাহত হবে। এই কারণে এটা পাবলিক জাস্টিসের বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে অপরাধ। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে। 191, মিথ্যা সাক্ষ্যদান, গিভিং ফলস এভিডেন্স, এর সংজ্ঞাটা কি? ইংরেজিটা আপনারা নোট পাওয়ার পর একবার পড়ে নেবেন, কিন্তু বাংলাটা বাংলাটা পড়ে বোঝার চেষ্টা করতে হবে। ইংলিশটা কেন পড়তে বলছি বা ইংলিশটা কেন নোটে রেখেছি, পেনাল কোড থেকে বিশেষ করে ইংরেজি শব্দ তুলে দেয়, দিয়ে বলে যে এটা কি হবে, তাই আমি ইংলিশটা রাখার চেষ্টা করেছি। মিথ্যা বলে জেনে বা বিশ্বাস করে মিথ্যা বিবৃতি প্রদান, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা মিথ্যা কথা, এটা জানার পরেও যদি আমি আদালতে দাঁড়িয়ে বা অন্য কোথাও মিথ্যা কথা বলি, আদালতের বাইরেও কি বিচারিক কার্যক্রম থাকতে পারে বা কোনো সালিশ কার্যক্রম থাকতে পারে, সেখানেও মিথ্যা কথা বললে 191 ধারা অনুসারে মিথ্যা সাক্ষ্যদান হবে। ব্যাখ্যা, মৌখিক বা অন্য কোনোভাবে মিথ্যা বিবৃতি প্রদান করলেও মিথ্যা সাক্ষ্যদান বোঝাবে। উদাহরণ, ইলাস্ট্রেশন মানে উদাহরণ। উদাহরণ আমরা দেখি, এ বি এর পক্ষে জেড এর বিরুদ্ধে আদালতে 100 টাকার বিনিময়ে এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদান করে যে সে জেড কে বি এর দাবিকৃত বিষয়টি স্বীকার করতে শুনেছে। এ মিথ্যা সাক্ষ্য প্রদান করলো। তার মানে 1000 টাকা দিয়েছে, তার পক্ষে কি একটা মিথ্যা কথা বলল, এবং মামলায় যেটা দাবি করছে বাদী বা ফরিয়াদি, সে সঠিক কথা বলছে, এইভাবে সাক্ষী দিল, অর্থাৎ বাদীর পক্ষে সাক্ষী দিল যেটা মিথ্যা সাক্ষী, এবং তার বিনিময়ে সে 1000 টাকা পেয়েছে। তার মানে ভাড়া করে নিয়ে আসা সাক্ষী। এ শপথপূর্বক একটি নির্দিষ্ট স্বাক্ষরকে জেড এর স্বাক্ষর নয় জেনেও এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদান করে যে এটি জেড এরই স্বাক্ষর। অর্থাৎ একটা ডকুমেন্ট বা একটা চেক বা একটা স্ট্যাম্পে জেড স্বাক্ষর করেনি, তাও বলছে এটা জেড এরই সাক্ষী, এই কথা বলছে, তাহলে এটা এ মিথ্যা সাক্ষ্য প্রদান করলো। সে জানে যে এটা জেড এর সাক্ষী নয়, জেনে শুনে করতে হবে। মানে অনুমান নির্ভর কোনো কথা বললে হবে না, মিথ্যা সাক্ষ্যটা কিন্তু জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি করতে হবে। এ জেড এর হাতের লিখার সাধারণ প্রকৃতি জানে, অর্থাৎ এ জানে যে জেড এর হাতের লেখা কেমন, বিধায় একটি নির্দিষ্ট স্বাক্ষরকে জেড এর স্বাক্ষর মর্মে বিশ্বাসপূর্বক সরল বিশ্বাসে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্যটি জেড এর নয় মর্মে পরবর্তীতে প্রমাণিত হলেও এ মিথ্যা সাক্ষ্য প্রদান করেনি। দেখেন এখানে সি নাম্বারে আবার মিথ্যা সাক্ষ্য নয় বলছে কেন? কারণ সে জানে যে এরকম লেখাটা হচ্ছে জেড এর, কিন্তু পরবর্তীতে প্রমাণ হচ্ছে হ্যান্ডরাইটিং এক্সপার্টের মাধ্যমে যে এটা জেড এর নয়। কিন্তু জেড এর লেখার মতোই হয়তো বা হয়েছে, যেহেতু এ কোনো এক্সপার্ট না, তাই এর একটা ভুল হতেই পারে। সে জানে যে হ্যাঁ এইটা জেড এর স্বাক্ষর, তার মানে তার ভুল হতে পারে, এটা একটা ভুল, কিন্তু এটা মিথ্যা সাক্ষ্য নয়। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলেন? বাসেদ মাহমুদ সিদ্দিক, সম্ভব হলে লাইনে আসবেন। হ্যাঁ বেলাল, সম্ভব হলে লাইনে আসবেন। হুম। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি ভাই। জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। দেখেন মিথ্যা সাক্ষ্য হচ্ছে, আমি জানি যে এটা মিথ্যা তারপরেও বলছি ওই কথাটা, তাহলে এটা মিথ্যা। কিন্তু আমি এটা জানি না যে এটা সত্যি না মিথ্যা, আমি অনুমান নির্ভর একটা সাক্ষ্য দিলাম, পরবর্তী আমার সাক্ষ্যটা মিথ্যা প্রমাণিত হলো, সেক্ষেত্রে কিন্তু এটা মিথ্যা সাক্ষ্য নয়। এই দুইটা কথার পার্থক্য বুঝতে পারলেন? স্যার আমি এখন মাত্র জয়েন করলাম, আমি একটু বাইরে ছিলাম স্যার, একটু যদি রিপিট করতেন তাহলে ভালো হতো আমার জন্য, বোঝার জন্য আর কি। আচ্ছা, আপনি যেই কথাটা মনে করেন এক জায়গায় একটা কথা বললেন, আপনি জানেন যে এটা সত্যি কথা তাই সত্যিটাই বললেন, এবং আপনি জানেন যে একটা কথা মিথ্যা, তো মিথ্যা কথা জেনেও আপনি মিথ্যা কথা বললেন, হ্যাঁ তাহলে এটা অবশ্যই মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে। আর আপনি এটা জি স্যার। জানেন না সত্য না মিথ্যা, আপনি অনুমান নির্ভর একটা কথা বলে দিলেন, পরে সেটা ভুল প্রমাণিত হলো, তাহলে সেটা মিথ্যা সাক্ষ্য প্রদান হবে না। তার মানে মিথ্যা সাক্ষ্য তখনই হবে যখন জেনে শুনে বুঝে মিথ্যা কথা বলা। জি বুঝতে স্যার। পেরেছেন? জি আর স্যার, বুঝতে যদি পারছি ভুল স্যার। আর ভুল ক্রমে যদি কোনো মিথ্যা কথা বের হয়ে যায় আদালতে বা কোনো জায়গায়,
যেটা আমার মিথ্যা, আমি জানতাম না, মানে না জেনেই হয়ে গেছে, তাহলে এটা ভুল হতে পারে। তাহলে ভুল আর মিথ্যার মধ্যে তো পার্থক্য বোঝেন, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে মিথ্যা হলে আহ, নিশ্চিত হয়ে শিওর হয়ে যায়, আমি জানি যে এই কথাটা রহিম বলেনি, তারপর আমি আদালতে বলছি রহিমই বলেছে, তার মানে আমি জেনে বুঝে রহিমকে ফাঁসানোর চেষ্টা করছি, এটা মিথ্যা। কিন্তু এই কথাটা রহিম বলেছে কি বলেনি আমি জানি না, আমি আন্দাজি অনুমান নির্ভর বলে দিলাম, পরবর্তীতে এই কথাটা আমার ভুল প্রমাণিত হলো, তাহলে এটা মিথ্যা সাক্ষ্য নয় কিন্তু ভুল। এই জি ক্লিয়ারটা স্যার। কনসেপ্ট কে হননি, যে ভুল কথা এবং মিথ্যা কথার মধ্যে পার্থক্য, এটা বুঝতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একটু সাইডে দিয়ে দিলাম এবং একটু পিছনে দিয়ে দিলাম। আচ্ছা, এবার ঠিক আছে মিজান, ক্যামেরার পজিশন। হ্যাঁ মিজান, আপনি লাইনে আসবেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ক্যামেরার পজিশন ঠিক আছে মনে হচ্ছে এবার আপনার। শপথ করছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তা জেনে হুম শুনে তো সে সব মানে শপথ করে স্যার বলছে, সেক্ষেত্রে তো তার একটা লায়াবিলিটি থাকার দরকার স্যার। হুম হুম। না, এখানে সি নম্বর যে আমরা এটাতে পড়লাম যে এ জেড এর হাতের লিখার সাধারণত জানে, আমি আপনার হাতের লেখা কেমন জানি, এবং আমাকে একটা হাতের লিখে আদালতে দেখিয়ে বলা হলো এটা কি মিজানের হাতের লেখা। আমি দেখে বললাম হ্যাঁ মিজানের মতোই তো লাগছে, হ্যাঁ মিজানের হাতের লেখা। পরে হ্যান্ড রাইটিং এক্সপার্ট দেখে বললো না এটা মিজানের না, মিজানের হাতের লেখার মতো কিছুটা মিলে, কিন্তু মিজানের না। আমি তো হ্যান্ড রাইটিং এক্সপার্ট না, আমার ভুল হতে পারে, কিন্তু এটা আমার মিথ্যা সাক্ষ্য না, এখানে আমার কোনো লাইবিলিটি আসবে না। ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার বুঝতে পারলাম স্যার। আচ্ছা, তার মানে এখানে আমার ইন্টেনশন কি, আমি ফাঁসানোর চেষ্টা করছি না আমি এখানে আদালতে দাঁড়িয়ে সৎভাবে সাক্ষ্য দিচ্ছি, ইন্টেনশনটা বুঝতে হবে। না হলে তো মানুষ সাক্ষী দিতে আসবে না। ভুল হতে পারে মানুষের, কিন্তু জেনে বুঝে যদি ভুল কথাটা বা মিথ্যা কথাটা বলে তাহলে মিথ্যা সাক্ষ্য হবে। কোনো কিছুই না জেনে, আমি কিছুই জানি না, এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে জেড উপস্থিত ছিল, মানে হয়তো বা কোথাও খুন হয়েছে বা চুরি হয়েছে, তো জেড কে ফাঁসানোর জন্য হয়তো বা মামলা করা হয়েছে, তাই বলছে হ্যাঁ জেড উপস্থিত ছিল, উক্ত দিনে উক্ত স্থানে জেড উপস্থিত থাকুক বা না থাকুক এ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তার মানে এখানে জেড একটা, মানে প্লেস অফ অকারেন্স, যেখানে অপরাধ হয়েছে সেখানে উপস্থিত। সরল বিশ্বাসের কথাও আছে, হ্যাঁ সরল বিশ্বাসে সে আহ, এখানে মানে সৎভাবে দিল কিনা সেটাও একটা ম্যাটার। তো আমি এইটা যেটা দিতে বলছে যে এখানে একটা মার্ডার হয়েছে, তো মার্ডার যেখানে হয়েছে সেই ক্রাইম সিনে জেড উপস্থিত ছিল, এই কথাটা আমি বলছি, তাহলে এই কথাটা বলে তো জেড ফেঁসে যেতে পারে। তারপর আমি জেড সেখানে ছিল কি ছিল না না জেনেও যদি আমি বলি যে হ্যাঁ, ওখানে ছিল, তার মানে এখানে জেডের একটা বড় ক্ষতি হতে পারে। তো এইটা না না জেনে আন্দাজে এরকম কথা বলা যাবে না। এটা বললে জেড ওখানে থাকুক বা না থাকুক এ কিন্তু মিথ্যা সাক্ষী দিচ্ছে, কারণ আসলে এ জানেই না জেড ওখানে ছিল কি ছিল না, তার মানে এর জানা নাই। যে কথা আমার জানা নাই সে কথা আমি এই ক্ষেত্রে বলবো না, এটা বলা হচ্ছে ই। এ একজন অনুবাদক বা দোভাষী, অনুবাদক বা দোভাষী মানে ট্রান্সলেটর বা ইন্টারপ্রিটার, যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কথা অনুবাদ করে দেয়। তো ট্রান্সলেটর হিসাবে কোনো বিবৃতির বাংলা বা ব্যাখ্যা সংবলিত মিথ্যা সার্টিফিকেট প্রদান করলো, এই মিথ্যা সাক্ষ্য দিল, অর্থাৎ আদালতে দাঁড়িয়ে মৌখিক ভাবে হোক বা হয়তো বা একটা ট্রান্সলেট, সেটা কি করতে হবে, লিখিত ভাবে করতে হবে, যে ট্রান্সলেটর সে ইচ্ছাকৃত ভাবে একটা ট্রান্সলেশন ভুল ভাবে করলো, ইচ্ছাকৃত ভাবে কেন, যেন তার কোনো স্বার্থ উদ্ধার হয়, হয় বাদী বা আসামি পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করেছে, তাকে অর্থ দেওয়ার চেষ্টা করছে, ঘুষ, বা
তার কোনো আত্মীয় বা তার কোনো স্বার্থ আছে, তাই সে অর্থটাকে একটু বিকৃত বা পরিবর্তন করে দিল। তার মানে ভুলভাবে একটা মিথ্যা সার্টিফিকেট প্রদান করলো, তো এটা মিথ্যা সাক্ষী হবে। যদিও সে নিজে কোনো কিছু বলছে না, জাস্ট লিখিত ভাবে দিচ্ছে ট্রান্সলেশনটা, তবুও কিন্তু এটা কি হবে, মিথ্যা সাক্ষ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। 192, তাহলে মিথ্যা সাক্ষ্য 191 আমরা দেখলাম সংজ্ঞা। এবার মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা সৃষ্টি বা তৈরিকরণ। তো মিথ্যা সাক্ষী আবার তৈরি করা যায়, যেটাকে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। এটা সংজ্ঞাটা কি? এর আগে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এবার মিথ্যা সাক্ষ্য তৈরি করা, সৃষ্টি করা, মেকিং করা। তো মেকিং না বলে ফেব্রিকেটিং বলা হচ্ছে, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। কিভাবে করা যাবে? যে কোনো প্রকারের বিচার বা আইনানুগ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে কোনো বহি, রেকর্ড বা দলিলে মিথ্যা বিবরণ লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করার মতোই কিন্তু একটা গুরুতর অপরাধ, তাই এই পাশাপাশি রাখা হয়েছে। মিথ্যা সাক্ষ্য তৈরি করা, কেউ যদি কোনো মিথ্যা সার্টিফিকেট তৈরি করে বা কোনো মেডিকেল সার্টিফিকেট তৈরি করে বা চিকিৎসা কাগজ তৈরি করে মিথ্যা, সেটাও কিন্তু এই ধারার সংজ্ঞার আওতায় পড়বে। জেড কে চুরির দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে এ ইচ্ছাকৃতভাবে জেড এর বাক্সে একটি অলংকার রাখলো, এ মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। অর্থাৎ জেড এর, মনে করেন যে একটা জাল নোট আপনার বন্ধু আপনাকে ফাঁসানোর জন্য আপনার মানিব্যাগে রেখে দিয়েছে, তাহলে আপনার বন্ধু কি করলো, একটা মিথ্যা সাক্ষ্য তৈরি করলো। কারণ আপনার মানিব্যাগে যদি জাল নোট পাওয়া যায় আপনি ফেঁসে যাবেন। তো এরকমই একটা অলংকার রেখে দিল চুরিকৃত আরেকজনের, তাহলে এই যে পুরো প্রসেসটা তৈরি করলো, তাহলে এখানে ফেব্রিকেটিং করা হলো। তার মানে ফেব্রিকেটিং ডকুমেন্টারি হতে পারে বা ঘটনাগত হতে পারে। আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তার ব্যবসার খাতায় একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করলো। মনে করেন কেউ হয়তোবা 5,000 টাকা তার কাছে পাবে, 5,000কে একটা শূন্য বসে 50,000 করে ফেললো, তাহলে এটা একটা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হলো। আরেকটা উদাহরণ পড়ি। জেডকে অপরাধমূলক চক্রান্ত বা ষড়যন্ত্রের দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে জেড এর হাতের লিখা বা হস্তলিপির অনুকরণে একটি পত্র লিখে, তাহলে জেড এর মতো এখানে একজন আরেকজনের মতো করে হাতের লিখা নকল করে চিঠি লিখছে, যা অপরাধমূলক ষড়যন্ত্রের অপর কোনো সহযোগিতাকারী বা সহায়তাকারী বরাবর লিখিত মর্মে পুলিশ অফিসারকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে এমন একটি স্থানে রাখে যেন তার তল্লাশির সময় পাওয়ার সম্ভাবনা আছে, এ মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলো। তার মানে একটা চিঠি লিখলো, লিখে এই চিঠিটা এমন ভাবে লিখেছে যেন মনে হবে যে সে ষড়যন্ত্রে জড়িত আছে। তো এই কাজটা করাটাও কি মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার আওতায় পড়বে। আমরা দুইটা ধারাতে দুইটা অপরাধ সম্পর্কে জানলাম সংজ্ঞা। এবার শাস্তি কেমন হবে সেটা দেখে নিই। 193, মিথ্যা সাক্ষ্য দান অথবা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি। মানে 191 বা 192 ধারার অপরাধ করলে শাস্তি কি হবে? বিচার বিভাগে বা বৈচারিক কার্যক্রমে, মানে যেখানে বিচার হচ্ছে আদালতে দাঁড়িয়ে যদি মিথ্যা সাক্ষী দেয় বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করে, যেটা আদালতে ব্যবহার করবে বা করেছে, এরকম যদি হয়, তাহলে 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ম্যাক্সিমাম হতে পারে, সেই সাথে প্লাস অর্থদণ্ড। অর্থাৎ অর্থদণ্ড মাস্ট এখানে, সেই সাথে অর্থদণ্ড হবেই, অথবা না, এখানে উভয়ই হবে, অর্থদণ্ড প্লাস অনূর্ধ্ব 7 বছর। আর অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, সাথে অর্থদণ্ড অন্য ক্ষেত্রে, অর্থাৎ বিচারিক কার্যক্রম ছাড়া কোনো সালিস কার্যক্রম বা অন্য কোনো জায়গায় যেটা বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে না, সেক্ষেত্রে একটু অপরাধ কম হবে, 3 বছর। আর আদালতে দাঁড়িয়ে বা কোনো বিচারিক কার্যক্রমে দাঁড়িয়ে যদি কথা বলা হয়, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হয় বা মিথ্যা সাক্ষ্য দাও, তাহলে 7 বছর। এটা মনে রাখবেন, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। 193 খুবই ইম্পর্টেন্ট। সামরিক আদালত বা কোর্ট মার্শাল, আমরা কোর্ট মার্শাল নাম শুনে থাকবো। সামরিক আদালত বাংলায় বিচার বিভাগীয় যে কোনো তদন্ত ও বৈচারিক কার্যক্রম, জুডিশিয়াল প্রসিডিং, ইংরেজিতে জুডিশিয়াল প্রসিডিং, এ ধারা মতে বিচারিক বিভাগে মামলার স্তর হিসেবে গণ্য হবে। তার মানে কোর্ট মার্শালও কিন্তু, তারপর বিভাগীয় যে কোনো, বিভাগীয় বলতে কোনো চাকরি করছে একজন ব্যক্তি, যে সেকশনে হোক না কেন, যে ডিপার্টমেন্টে হোক না কেন, তো চাকরি করলে সে যদি অপরাধ করে তাহলে বিভাগীয় ট্রাইব্যুনালে মামলা হয়।
বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা হয়, অর্থাৎ যে যে ধরনের চাকরি করে সেই ডিপার্টমেন্টাল কেস তৈরি হয়, এটাকে বিচার বিভাগীয় যে কোনো তদন্ত বৈচারিক কার্যক্রম বলা হচ্ছে। এবং কোর্ট মার্শালের কথাও বলা হচ্ছে এখানে। সবগুলোই কিন্তু ওই যে 7 বছর জেল হবে না, 3 বছর জেল হবে, তো বিচার বিভাগ বা বৈচারিক কার্যক্রম বোঝাবে, সেটা নিচে এখানে বলে দেওয়া হলো যে এই ক্ষেত্রে 7 বছর হবে, অর্থাৎ বিচার বিভাগীয় স্তর হিসেবে গণ্য হবে। 194, মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে এমন একটি মামলা, যে মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এবং এই মিথ্যা সাক্ষ্য যদি সঠিক হিসাবে ধরে নেয় আদালত, তাহলে ওই আসামির ফাঁসি হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে এটা অনেক ভয়াবহ একটা মিথ্যা কথা বলা হচ্ছে। একজন রেপ করেনি, কিন্তু রেপের মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একজন মার্ডার করেনি, কিন্তু তাকে খুনি হিসাবে প্রমাণের জন্য মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে। তাহলে যে মিথ্যা সাক্ষী দিবে তার কি হবে? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা সেই সাথে, অথবা না, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি শাস্তি। এর ফলে অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দিলে এমন মামলায় নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে, অর্থাৎ একটা মামলা, হয়তোবা মার্ডার কেস বা কোনো মাদক মামলাতেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায়, রেপ কেসেও মৃত্যুদণ্ড দেওয়া যায়। এর এর ধরনের অনেক মামলা আছে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া যায়। পেনাল কোডে 10টা সেকশন আছে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া যায়। তো এই মৃত্যুদণ্ড দেওয়া যাবে এই ধরনের মামলায় একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে, এবং এই মামলায় একজন মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই ব্যক্তির কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে, এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, মানে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার জীবন নিয়ে নেওয়া হলো। একটা নিরপরাধ ব্যক্তি যদি এভাবে মারা যায় একটা মিথ্যা মামলায়, এবং যারা যারা এখানে মিথ্যা সাক্ষ্য দিবে, তাহলে যেহেতু প্রাণ চলে গেছে, তাই প্রাণের পরিবর্তে প্রাণ নেওয়া যাবে। কিভাবে? মৃত্যুদণ্ড দেওয়া যাবে। যারা মিথ্যা সাক্ষী দিয়ে একজন নির্দোষ ব্যক্তিকে মেরে ফেললো, তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে, অথবা যাবজ্জীবন অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, প্লাস অর্থদণ্ড। দেখেন এখানে ক্যাটাগরিতে 3 ধরনের রাখা হলো কেন? যদি যুবক হয় মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবন দিবে হয়তো বা বয়স্ক ব্যক্তি বা মহিলা, 10 বছর দিতে পারে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, এরকম হলে মৃত্যুদণ্ড না দিয়ে 10 বছর দিতে পারে। অর্থাৎ ওই কোন মামলায় কি হিসাবে এবং কোন ব্যক্তি কর্তৃক, ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স, লিঙ্গ বিবেচনায় এই ধরনের শাস্তি কম বেশি হয়। তাই এখানে শাস্তির মধ্যেও কিন্তু ক্যাটাগরি রাখা হয়। 195, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের দণ্ডিত করার উদ্দেশ্যে। এর আগে আমরা দেখলাম মৃত্যুদণ্ড, এবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ম্যাক্সিমাম এই ধরনের মামলায়। মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি, দেখবেন মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টির যে পানিশমেন্ট, সেটা এক সেকশনেই দেওয়া আছে, উক্ত অপরাধের অনুরূপ হবে। অর্থাৎ ওই উক্ত অপরাধে যে শাস্তি হবে সেই শাস্তি হবে, অর্থাৎ যাবজ্জীবন যদি কারাদণ্ড হয় যাবজ্জীবন কারাদণ্ডই হবে, অথবা ওই মামলায় যে সর্বোচ্চ শাস্তি দেওয়া যেত বা যেই শাস্তিটা দেওয়া যেত সেই শাস্তি হবে। ধারা 196, মিথ্যা বলে জানা সত্ত্বেও তা ব্যবহারের শাস্তি। যে একটা বিষয় যে মিথ্যা, এটা জেনে শুনেও সেটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, তাহলে শাস্তি কি হবে? মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি শাস্তির অনুরূপ শাস্তি হবে। স্যার সবকিছু ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে মিথ্যা বলে জানা সত্ত্বেও তা ব্যবহারের শাস্তি, অর্থাৎ কোনো মিথ্যা সাক্ষ্য প্রদানকালে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা হয়েছে এই ধরনের যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য প্রদানের এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টির যে শাস্তি সেই অনুরূপ শাস্তি হবে। 197 বা 97, মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর প্রদানের শাস্তি। কোনো মিথ্যা সার্টিফিকেটে তৈরি করা হলো এবং সেটা যে অথরাইজ করবে বা স্বাক্ষর দিবে, যেমন ডাক্তার কোনো মেডিকেল সার্টিফিকেট দিলে নিচে স্বাক্ষর করতে হয়, আমরা অ্যাডভোকেটরা লিগ্যাল নোটিশ প্রদান করি, সেখানে নিচে স্বাক্ষর করি। তারপরে ফারাইজ বা
সম্পত্তির বন্টনের আমরা স্বাক্ষর করি, এগুলোও কিন্তু যদি মিথ্যা জেনে শুনে কোনো অ্যাডভোকেট বা অন্য কোনো ব্যক্তি যার কোনো সার্টিফিকেট ইস্যু করার অথরিটি বা ক্ষমতা আছে, সে যদি এই ধরনের কর্তৃপক্ষ এই কাজটি করে, তাহলে এটা মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টির অনুরূপ শাস্তির জন্য দায়ী হবে। 201, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এখান থেকে প্রশ্ন আসে এবং বাস্তবে অনেক লাগে এটা। অপরাধীকে রক্ষা করতে মিথ্যা তথ্যদান বা সাক্ষ্য প্রমাণ বিলোপকরণের শাস্তি। কোন অপরাধ হওয়ার পরে সেখানে যে আলামতগুলো সেগুলো ধ্বংস করা, রক্ত ধুয়ে ফেলা, বা সেখানে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা নষ্ট করে ফেলা, এই ধরনের কাজগুলো করা। যেমন আমরা কিছুদিন আগে যেটা দেখলাম, বিল্ডিং এ আগুন ধরেছে, আসলে নথিপত্র পুড়িয়ে সেই সাক্ষ্য প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হচ্ছিল। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড, এবং যাবজ্জীবন বা 10 বছরের কারণে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সেটা কমে এসে 3 বছর হবে এবং সাথে অর্থদণ্ড। 203, কোন সংঘটিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দানের শাস্তি। তদন্তকালে যদি কোনো 161 ধারায় জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ, সে পুলিশকে মিথ্যা তথ্য দিলে বা তদন্তকারী কোনো কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিলে 3 বছরের সাজা হবে। 205, দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহার করে ছদ্মবেশে কোনো স্বীকারোক্তি বিবৃতি দেওয়া, অর্থাৎ আসামি না কিন্তু আসামির নাম ব্যবহার করে 164 ধারায় স্বীকারোক্তি দেওয়া হচ্ছে, এই ধরনের কাজ যদি করা হয়, মানে প্রক্সি দেওয়া, যেটাকে বলে প্রক্সি দেওয়া, প্রক্সি একজনের পরিবর্তে আরেকজন যদি প্রদান করে সেক্ষেত্রে শাস্তি হবে। রায় মেনে নেওয়া বা সমন জারি করায়, জামিনদার হয় বা জামানত প্রদান করে বা অন্য কোনো কার্য করে। আমরা অনেক সময় জামিনদার হই, জামিনদার হওয়ার সময় স্বাক্ষর করি, কিন্তু জামিনদার হওয়া যাবে নিজের নাম, নিজের পিতার নাম, নিজের সঠিক ঠিকানা উল্লেখ করে জামিনদার হতে হবে। কিন্তু আমি নিজের নাম ব্যবহার না করে আরেকজনের নাম ব্যবহার করছি, যে আসলে জামিনদার হতে রাজি নয়। তো এই ধরনের কাজ করলেও কিন্তু শাস্তি হবে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এই ক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই মামলা হতে হবে, মামলা না হলে তার শাস্তি দেওয়া যায় না। 206, বাজেয়াপ্তি বা ডিক্রি জারির দ্বারা কোনো সম্পত্তির আটক এড়াতে প্রতারণামূলক ভাবে তা অপসারণ। আর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বা সিভিল মামলায় কোনো ডিক্রি জারি করা হবে, অর্থাৎ ক্রোক করা হবে, অকশরে বিক্রয় করা হবে, এই ধরনের সম্পত্তি যদি সরিয়ে ফেলানো হয় প্রতারণামূলক ভাবে, তাও কিন্তু পেনাল করে তার বিরুদ্ধে মামলা করে শাস্তি দেওয়া যাবে 2 বছর সর্বোচ্চ। 208, অপ্রাপ্য অর্থের জন্য প্রতারণামূলক ভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি করানোর শাস্তি। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সিভিল মামলা করলে ক্রিমিনাল শাস্তি, ক্রিমিনাল মামলা উদ্ভব হয়, ক্রিমিনাল লাইবিলিটি তৈরি হয়, অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। কেউ নিজের বিরুদ্ধে কেন ডিক্রি করাবে? নিজের বিরুদ্ধে ডিক্রি করালে লাভটা কি? এটা একটা ষড়যন্ত্রের অংশ। বিবাদীকে বিবাদী সাজবেন, অর্থাৎ বাদীর পরিচিত একজন লোক বিবাদী সাজবেন, সে যে তার বিরুদ্ধে ডিক্রি করাবে, তাহলে বাদীর লাভ হবে। এখানে যে বিবাদী হয়তো বা প্রতারণামূলক ভাবে প্রকৃত বিবাদী নয়, সাজানো বিবাদী হচ্ছে, এরকম হতে পারে। 209, অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি, অনূর্ধ্ব 2 বছর সাজা হবে। 211 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ বা মামলা দায়ের করলে ফৌজদারি কার্যবিধি 1898 এর 203 ধারায় আসামি খারিজের পর, এখানে খারিজ শব্দটা কেটে এখানে হবে হচ্ছে খালাস। আমি ঠিক করে দেবো, আপনাদের নোট পাঠানোর আগে এটা আমি কারেকশন করে দেবো। আসামি খালাসের পর পেনাল কোডের 211 ধারায় বাদী অভিযোগকারী বা এজাহারকারীর বিরুদ্ধে মামলা করা যাবে। যে মামলা করেছে সে মামলাটা মিথ্যা যদি হয়, তাহলে ওই মামলায় আসামি যদি খালাস পেয়ে যায় সাক্ষী প্রমাণ শেষে, তাহলে উল্টো বাদীদের নামে মিথ্যা মামলা কেন করা হয়েছে এই অভিযোগে মামলা করা যাবে। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ মামলাটি যদি বড় হয়,
এই ক্ষেত্রে অনূর্ধ্ব 7 বছর যে প্রথমে মামলা করলো, মিথ্যা মামলা করলো, তার সাজা হতে পারে। আর মামলাটা যদি একটু ছোট হয়, অর্থাৎ 7 বছরের নিম্নে কারাদণ্ড দেওয়া যায়, এই ধরনের মামলা যদি হয়, মিথ্যা মামলা হয়, তাহলে মিথ্যা মামলাকারীকে 2 বছরের কারাদণ্ড দেওয়া যাবে নতুন মামলায়। 212, অপরাধীকে আশ্রয় দান। 200 212-তে যে অপরাধীকে আশ্রয় দানের কথা বলা হচ্ছে, সেটা 52 ধারায় কিন্তু অপরাধীকে আশ্রয় দানের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় দান? বসবাসের জায়গা দেওয়া, অর্থ দেওয়া, পরিবহনের সহযোগিতা করা, তাকে লুকিয়ে থাকতে সাহায্য করা, নানান ভাবে যদি সহযোগিতা করা হয়, যে পলাতক আসামি ধরা পড়বে না এই সহযোগিতা করলে, তো সেটাই আশ্রয় দান বা হারবারিং বলা হয়। 52 ধারায় সংজ্ঞা পাবেন, অলরেডি আমরা পড়েছি। দেখেন, স্বামী বা স্ত্রী পরস্পরকে আশ্রয় দান অপরাধ নয়। একজন স্বামী যত অপরাধ হোক, স্ত্রী আশ্রয় দিতে পারবে, সেক্ষেত্রে স্ত্রী অপরাধ হবে না। আবার স্ত্রী অপরাধ করে স্বামীর কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিতে পারবে, স্বামীর অপরাধ হবে না। অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ককে সম্মান জানিয়ে এই অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে। অথবা কোনো সন্তানকে যদি পিতা মাতাও আশ্রয় দেয়, তাহলে পিতা বা মাতারও কিন্তু শাস্তি হবে। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামিকে আশ্রয় দানের শাস্তি কি? 5 বছর, অনূর্ধ্ব 5 বছর। 5 বছর এই শব্দ, মানে এই সংখ্যাটা খুবই আনকমন একটা সংখ্যা। 2-3টা ধারাতে শুধুমাত্র অনূর্ধ্ব 5 বছর সংখ্যা সাজা হিসেবে আছে, আবার 14 বছরও কম ক্ষেত্রে আছে। তাছাড়া 3 বছর, 7 বছর, 10 বছর এরকম অনেক আছে। যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামিকে আশ্রয় দানের শাস্তি হবে 3 বছর। 10 বছরের কম কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত আসামিকে আশ্রয় দানের শাস্তি উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির 1/4 অর্থদণ্ড বা অভয়দণ্ড। 219, সরকারি কর্মচারী বা বেঞ্চ সহকারী কর্তৃক আদালতের আদেশ, রায় বা রেকর্ড বা প্রতিবেদন পরিবর্তন করে নথিতে সামিল যদি করা হয়। বেঞ্চ সহকারী বলতে আমরা পেশকারকে বোঝাই। পেশকার যদি কোনো রায় পরিবর্তন করে বা কোনো প্রতিবেদন পরিবর্তন করে, বা আহ, একটা আছে সরিয়ে আরেকটা যদি প্রবেশ করাই তৈরি করে, তাহলে পেশকারের শাস্তি কি হবে? 7 বছর। 228, বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা বাধাগ্রস্ত করা। কোনো পেশকার বা বেঞ্চ সহকারী বা স্টেনোগ্রাফার বা কোনো কোর্টের স্টাফ যাকে অবজ্ঞা করা বা তার কাজে বাধাগ্রস্ত করা, তার সাথে ঝামেলা করা। অ্যাডভোকেট করলেও অ্যাডভোকেটের শাস্তি হতে পারে, মোহরি করলে বা অন্য সাধারণ ব্যক্তি করলেও হবে। শাস্তি কি? 6 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। আমরা 11 অধ্যায় শেষ করলাম। 12 অধ্যায়, দ্বাদশ অধ্যায়, 230 থেকে 263। এই যে অধ্যায়, এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি এটা রেখেছি। যেমন এবারও পেনাল কোড থেকে বেশ কয়েকটি নতুন ধারা থেকে প্রশ্ন আসছে, তো সেগুলো আমার নোটে ছিল অলরেডি। নতুন ধারা হলো আমার নোটে ছিল। আবার অন্যান্য সাবজেক্ট আমি নোট করার সময় দেখলাম, এসআর অ্যাক্ট মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এখানেও কয়েকটি ধারা থেকে, নতুন ধারা থেকে প্রশ্ন আসছে। সেই ধারাগুলো আমার অলরেডি নোটে ছিল। তার মানে আমি বুঝতে পারছিলাম যে এই ধারাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাই এই কিছু কিছু ধারা আছে, কিছু কিছু অধ্যায় আছে, সেখান থেকে কোনো প্রশ্ন না হলেও আমি কিছু কিছু সেকশন পড়াচ্ছি আপনাদের, কারণ ওখান থেকে আপনাদের পরবর্তী যে পরীক্ষা হবে এমসিকিউ, সেখানে আসতে পারে। অর্থাৎ আমরা রিস্ক নেব না, আমরা একটু বেশি পড়বো। আমরা রিস্ক কখন নিব? আগে, এখন যেহেতু অনেক সময় আছে, বেশ কয়েক মাস পরে পরীক্ষা, আমরা থরলি আমরা নোটটা শেষ করব, একটা লং কমপ্লিট বা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব। এখানে অনেক সেশন আমি ইনক্লুড করেছি এই সাজেশনে, এই নোটের প্রতিটা সাবজেক্টে। ছোট ছোট যে সাবজেক্ট গুলো আছে সেখানে তো সবগুলো সেকশনই পড়াচ্ছি, কিন্তু আমার নোট এবং বেয়ার অ্যাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে তথ্য কম দেওয়া আছে। যেমন বই খুললে আপনি দেখবেন যে এই একটা সেকশনের মধ্যে আমি 2-1 লাইন রেখেছি, কিন্তু বই খুললে হয়তো বা 5টা 7টা সেন্টেন্স আছে, লাইন বেশি আছে। সেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, 7টা বই পড়লে আপনার অনেক সময় লাগবে। তো প্রয়োজনীয় অংশটুকুই আমি প্রয়োজনীয় ধারার আন্ডারে রেখেছি। অতএব নোট বড় বা বেশি পড়া, এটা ভয় পাওয়ার দরকার নেই।
যেটা কঠিন সেটা বারবার পড়বেন, প্রয়োজনে বারবার আমার ভিডিও দেখবেন, তাহলেও আপনার পড়া হয়ে যাবে। আর পরীক্ষার 1 মাস আগে সংক্ষিপ্ত বা শর্ট সাজেশন দেওয়া হবে ফাইনাল টাস্ক নোটের সাথে। তখন আমরা ওই অংশগুলোকে খুব দ্রুত শেষ করতে পারবো, 1 সপ্তাহতেই আমাদের সেই নোটটা কমপ্লিট হয়ে যাবে। এভাবেই সেই নোটটা আমি দিই। এবার ফাইনাল টাস্ক নোটটা খুবই কাজে লেগেছে অনেকের, এবং নেক্সট যে ফাইনাল টাস্ক নোট দেবো সেটা আরো অনেক চমৎকার হবে। সেটা অবশ্যই পরীক্ষার 1 মাস আগে, এখন দেব না, কারণ ফাইনাল টাস্ক নোটে যেহেতু অনেক সেকশন কমিয়ে দেওয়া হয়, একটু রিস্ক থাকে। অতএব এই নোট থেকে কমন পাবেন কনফার্ম। 90-এর উপরে কমন থাকে এই নোট থেকে আমার। 23 সালে 89টা ছিল, এবার আরো বেশি, 96টা প্রশ্ন কমন ছিল আমার এই নোট থেকে। এবার তো আরো ইমপ্রুভ করছি নোটটাকে। 230, মুদ্রা বা কয়েন এর সংজ্ঞা কি? মুদ্রা কাকে বলে? মুদ্রা হলো কোনো রাষ্ট্র বা সার্বভৌম শক্তি কর্তৃক সিলমোহরকৃত ও ইস্যুকৃত কোনো ধাতব মুদ্রা, যা অর্থ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে কয়েন। আর বাংলাদেশি মুদ্রা বা বাংলাদেশ কয়েন, বাংলাদেশি মুদ্রা হলো বাংলাদেশ সরকার কর্তৃক স্ট্যাম্পকৃত বা সিলমোহরকৃত ইস্যুকৃত কোনো মুদ্রা, যেটা কাগজের নোটও হতে পারে, এবং ধাতব মুদ্রা যা অর্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও যেগুলোর ব্যবহার বন্ধ হয়েছে, মানে যেগুলো আর চালু নেই, সেগুলোও কিন্তু বাংলাদেশি মুদ্রা হিসেবে প্রচলিত হবে। উদাহরণ দেওয়া আছে কিছু। কৌরিস আর নট কয়েন, যেমন কৌড়ি সমূহ মুদ্রা নয়। কৌড়ি বলতে শামুকের যে ছোট ছোট অংশ আমরা নদী বা সমুদ্রে পাই, সেটাকে কৌড়ি বলা হয়। এই কৌড়ি কিন্তু মুদ্রা নয়, কারণ সেখানে সরকারি কোনো চিহ্ন থাকে না। লাম্পস অফ আনস্ট্যাম্পড কপার দো ইউজড অ্যাজ মানি আর নট কয়েন। অনেক সময় কপারের টুকরা বা তামার পিণ্ড, যেখানে কোনো স্ট্যাম্প থাকে না, সেটাও কিন্তু মুদ্রা হবে না। এটাই লেখা আছে নিচে। আবার অর্থ হিসাবে ব্যবহারের উদ্দেশ্য না থাকলে মেডেল সমূহ মুদ্রা নয়। অনেক সময় গোল্ড মেডেল, সিলভার সিলভার মেডেল, তারপর ব্রোঞ্জ মেডেল, এগুলো দেওয়া হয়। তো এই মেডেল গুলো কিন্তু মুদ্রা নয়, যদি সেটা অর্থ হিসাবে ব্যবহারের প্রচলন না থাকে। কোম্পানির টাকা হিসেবে আখ্যায়িত মুদ্রা রানীর মুদ্রা তথা বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য হবে। কুইন্স কয়েন বা কোম্পানির কয়েন টাকা যখন ব্রিটিশ শাসন করছিল, এটা ব্রিটিশ আমলেরই তো আইন। ওই সময় যে ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই কোম্পানি যে টাকা বা কুইন্স কয়েন হিসেবে যেগুলো ব্যবহার হতো, সবগুলোই কি মুদ্রা হিসেবে গণ্য হবে। আরেকটা আছে ফারুকাবাদ। এই যে ফারুকাবাদ টাকা, যা ভারত সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, তাও কিন্তু বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য হবে, যদিও আর তা ব্যবহার হয় না। অর্থাৎ কোথাও যদি ফারুকাবাদ পাওয়া যায়, সেটা মুদ্রা হিসেবে সেটার মূল্যায়ন করতে হবে। মুদ্রা নয় এবং মুদ্রা কোনগুলো, একটু আগে আমরা যেগুলো পড়লাম সেটা একটি আমি লিস্ট করে দিয়েছি। কুড়িসমূহ স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড, মেদল সমূহ স্ট্যাম্পবিহীন বা সিলমোহরবিহীন যে কোনো ধাতব পিণ্ড, এগুলো কিছুই না, মুদ্রা না। যদি কোনো গোল্ডেরও টুকরা হয়, সেটা মুদ্রা না, যদি না সেটা স্ট্যাম্পকৃত হয়। কিন্তু কোনো গোল্ড কয়েন যদি স্ট্যাম্প করা হয়, রৌপ্য মোহর যেটা বলা হয়, সেগুলো মুদ্রা হতে পারে। স্ট্যাম্পকৃত বা মোহরকৃত ও ইস্যুকৃত কোনো মুদ্রা, অর্থাৎ কাগজের নোট এবং ধাতব মুদ্রা বা কোম্পানির টাকা বা রানীর টাকা বা ফারাকাবাদ, এগুলো সবই কি মুদ্রার পর্যায়ে পড়বে, বা কারেন্সি যেটা আমরা বলি। 231, মুদ্রা জালকরণের শাস্তি। কেউ যদি মুদ্রা জাল করে, মানে নোট জাল করে, তাহলে 7 বছর, সেই সাথে অর্থদণ্ড। 232, বাংলাদেশি মুদ্রা জাল করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। 242 ধারায় বলা হচ্ছে জ্ঞাতসারে। জ্ঞাতসারে মানে জেনে, আমি জানি যে জাল মুদ্রা এটা, তারপরও আমি দখলে রাখছি, এরকম কেউ যদি করে, জাল মুদ্রা জেনে শুনে যদি দখলে রাখে, তাহলে 3 বছর সাজা হতে পারে, সেটা ব্যবহার করুক বা না করুক। 255, সরকারি স্ট্যাম্প বা রাজস্ব জালকরণের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। 259, জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখলেও 7 বছর জেল হতে পারে।
এগুলো কিন্তু রেলিভেন্ট, এই ধরনের অপরাধ তো হয়, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না, আপনাদের সময় প্রশ্ন আসতেও পারে। তাই একটু পড়ে নিলাম, অতটুকু আর সময় লাগবে এটা পড়তে। ত্রয়োদশ বা 13 অধ্যায়, ধারা 264 থেকে 267 পর্যন্ত। আমরা মাত্র 4টি ধারা পড়ব। 64, ওজনের জন্য মিথ্যা যন্ত্র বা প্রতারণামূলক ভাবে ব্যবহারের শাস্তি। মিথ্যা যন্ত্র, মনে করেন একটা স্কেল আছে, যেটা ডিজিটাল স্কেল, যেখানে ওজন মাপা হয়, দাড়ি। তো এখানে 900 গ্রামকে 1 কেজি দেখাই, মানে 100 গ্রাম, সেখানে কি হয়, চিটিং করা হয়, ফাঁকি দেওয়া হয়। এই কাজটা যদি করে তাহলে 1 বছরের কারাদণ্ড হতে পারে। বা ডিজিটাল না হয়ে অ্যানালগ হয়, যেমন দাড়ি পাল্লা চেড়ে ধরলে এই পাশে একটা পাল্লা, এই পাশে একটা পাল্লা, এক পাশে বাটখারা তুলে দেয়, আরেক পাশে কি দেয়, পণ্য দেয়। তো সেটাকে যদি একটু ব্যালেন্সটা যদি ইকুয়াল না থাকে, একদিকে হালানো আছে, পণ্য দিকে হালানো আছে, 1 কেজির যদি বাটখারা তুলে দেওয়া হয়, ওয়েট তুলে দেওয়া হয়, তাহলে এই হয়তো বা এখানে 100 গ্রাম বা 200 গ্রাম বা 50 গ্রাম কি কম হবে এখানে। এইভাবে ফায়ার করা হয়েছে বা আনব্যালেন্স অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ দুই পাশে ফাঁকা করে যদি ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে যে একদিকে একটু হেলে আছে দাড়ি পাল্লা। মিথ্যা ওজন ও মাপ প্রতারণামূলক ভাবে ব্যবহারের শাস্তি। মিথ্যা ওজন অর্থাৎ 1 কেজি, 2 কেজি বা 50 গ্রাম, 100 গ্রাম, এই যে বাটখারা, এই বাটখারার নিচে দেখবেন কি থাকে, সীসা দেওয়া থাকে, যেখানে ওজনটা কম বেশি করা যায়। কেউ যদি সীসা খুলে ফেলে, 50 গ্রাম কমে গেল, হাফ কেজি বা 500 গ্রাম থেকে 50 গ্রাম কমে গেল, মানে বেশ কিছুটা কমে গেল। আবার মনে করেন যে গজ কাপড়ের যে দোকান, গজ আকারে বা ফিট আকারে কোনো দোকান থেকে কাপড় কেনা হচ্ছে, তো 1 গজে যতটুকু কাপড় হয় সেখান থেকে তারা গজের যে লাঠিটা তৈরি করেছে, স্টিকটা তৈরি করেছে, এমন ভাবে মাপ করেছে যে প্রতিটা গজে হয়তোবা 2 ইঞ্চি করে কাপড় কম দিবে। 2 ইঞ্চি করে 100 জনকে দিলে কিন্তু 200 ইঞ্চি কাপড় বেঁচে গেল তাদের। তো এটা করলে এটাকে বলা হচ্ছে মিথ্যা মাপ, 1 বছরের জেল হতে পারে। 166, জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ বা বাটখারা দখলে রাখার শাস্তি 1 বছর। এখানে দেখেন সবগুলো 1 বছর। তার মানে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, কোনো মাপ বা যন্ত্র বা কোনো কিছু রাখা দখলে, সবকিছুই কিন্তু 1 বছর। তার মানে সব শাস্তি দেখেন 1 বছর। তো সহজে আপনারা মনে রাখতে পারবেন এখানে। তো কোনো মাপ সংক্রান্ত, কোনো যন্ত্র সংক্রান্ত যদি প্রশ্ন আসে এবং শাস্তি কত বললে 1 বছর। জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ তৈরি বা বিক্রয় করার শাস্তি। কেউ যদি এই ধরনের কোনো বাটখারা তৈরি করে বা কোনো মাপকাঠি তৈরি করে, যেটার আসলে প্রকৃত ওজন না, ওজনে কম দেওয়ার উদ্দেশ্য বা মাপে কম দিবে এরকম। আবার অনেক সময় লিটারের মাপ থাকে, 1 লিটার 2 লিটার তেল দেওয়া হয়, যেটাকে কাগ বা হয়তো বা লিটারের কোনো পাত্র বলা হয়। তো এই কাগটাকে যদি একটু কম পরিমাণে তৈরি করা হয়, নিচের দিকে হয়তো বা কোনো ফাঁপা অংশ রেখে দেওয়া হলো, চালাকি করা হলো, তো এই ধরনের কেউ যদি তৈরিও করে, তারও শাস্তি 1 বছর। 4টি ধারাতে 1 বছর। তাহলে ওজন বা মাপকাঠি সংক্রান্ত যত অপরাধ আছে সবগুলো শাস্তি 1 বছর। চতুর্দশ অধ্যায়, আজকের সর্বশেষ অধ্যায় আমরা পড়বো, 268 থেকে 294 বি। আমরা বি সেকশনটা পড়বো না, এ সেকশন পর্যন্ত পড়বো। জনস্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধ, পাবলিক হেলথ, সেফটি, কনভিয়েন্স, ডিকে অ্যান্ড মোরালস, এই সংক্রান্ত অপরাধ। 268, গণ উপদ্রব বা উৎপাত, পাবলিক নুইসেন্স। পাবলিক, এই নুইসেন্সটা কিন্তু এক প্রকারের টর্ট আইনের একটা বিষয়। বাংলাদেশের টর্ট আইনটা সিভিল মামলার মতো খুব একটা কার্যকর না, তবে টর্ট আইনটা কিন্তু অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু খুবই কার্যকর। টর্ট মামলা করলে কিন্তু অনেক ধরন, মানে একটা ব্যাপক পরিমাণে অর্থ আদায় করা সম্ভব, ক্ষতিপূরণ আদায় করা সম্ভব। বাংলাদেশেও আগে ছিল, বর্তমানে টর্টে খুব আইন কম ব্যবহৃত হচ্ছে, প্রচলন কম। আইন আছে কিন্তু প্রচলন কম। তো আমাদের টর্ট সম্পর্কে জেনে এটার ব্যবহার করা উচিত। তো আমি পরিকল্পনা নিয়েছি, টর্ট সম্পর্কে কিছু আমি ভিডিও তৈরি করব, সচেতন তৈরি করব, কিছু কেস ল দিব, তাহলে মানুষ বুঝবে যে এখান থেকে কিন্তু ভালো সুবিধা পাওয়া যাবে। সবসময় যে ক্রিমিনাল কেস করলেই হবে তা না, সিভিল কেস করাও সুবিধাজনক হতে পারে। কিন্তু সিভিল কেস যেহেতু একটা লং টার্ম প্রসেস, কিন্তু এইটাতে
সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, নুইসেন্সটা কি? সংজ্ঞাটা: কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে জনসাধারণ বা প্রতিবেশীগণের সম্পত্তির ক্ষতি বা ব্যবহারে অসুবিধা বা বিপদের আশঙ্কা সৃষ্টি বা বিরক্তি উৎপাদন ইত্যাদির মাধ্যমে সাধারণ সমস্যা সৃষ্টি করলে, সাধারণ সমস্যা বলতে যেটা সবারই কমন সমস্যা সেটাকে বোঝানো হচ্ছে, তা গণ উপদ্রব হবে, মানে একজনের অসুবিধা না, বেশ কয়েকজনের অসুবিধা। জনসাধারণের স্বার্থে কিছু সুবিধা সৃষ্টির অজুহাতে কোনো গণ উপদ্রব পড়লেও তা ক্ষমার যোগ্য নয়। অর্থাৎ এই কাজটা তো আমি মানুষের জন্যই করছি, এরকম অজুহাত দিলেও হবে না। যদি মানুষের প্রকৃতপক্ষে বেশি ক্ষতি হয়, তো সামান্য উপকার করলেও সেটা ছাড় পাবে না। লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করলে তা যদি জনগণের কোনো সমস্যা সৃষ্টি না করে, তবে তা গণউপদ্রবের আওতায় পড়বে না। যেমন পতিতালয় পরিচালনা বা মদের বার পরিচালনা ইত্যাদি। যদি লাইসেন্স দেয় এবং এমন জায়গায় ব্যবসাটা পরিচালনা করছে যে সাধারণ আবাসিক এলাকার বাইরে বা সাধারণ যেখানে মানুষ যাতায়াত বেশি করে, বিজনেস বা সাধারণ উদ্দেশ্যে সাধারণ মানুষ যায়, এই ধরনের জায়গা থেকে দূরে যদি করা হয়, সেটা যাদের প্রয়োজন তারা সেখানে যাবে, যাদের প্রয়োজন নাই তারা যাবে না। লাইসেন্স যেহেতু আছে তাই এটা গণউপদ্রব হবে না। কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যদি জনগণের কোনো সমস্যা সৃষ্টি করে, অর্থাৎ এটা পাবলিক প্লেস বা যেই দূরে না করে কোনো আবাসিক এলাকায় বা যেখানে মানুষ হাট বাজার বাজার করে, যেখানে সাধারণ মানুষ যাতায়াত করে, এই ধরনের জায়গায় যদি করা হয়, তাহলে অবশ্যই লাইসেন্স নিলেও এটা নুইসেন্স হবে। কারণ কেউ চাইবে কি যে একটা আবাসিক এলাকায় বা একটা বাজারে যেখানে সহজে যাওয়া যাবে এরকম জায়গায় কোনো মদের বার বা কোনো পতিতালয় গড়ে উঠুক? এটা কেউ চাইবে না। তাহলে সাধারণের জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, মোরালিটি নষ্ট হবে। 272, বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয়তে ভেজাল মিশানো। ভেজাল মিশানোর কিন্তু একটা চমৎকার ইংলিশ আছে, সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন। এটা মনে রাখবেন। যদি কেউ করে, এর শাস্তি 6 মাস বা 1,000 টাকা বা উভয় দণ্ড। 279, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্বারোহণ অর্থাৎ র্যাশ ড্রাইভিং অর রাইডিং অন এ পাবলিক ওয়ে। কেউ যদি ঘোড়াতে উঠে দ্রুত চলাচল করে বা গাড়ি চালায়, এর শাস্তি হবে অনূর্ধ্ব, তাহলে এর শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে 1,000 থেকে 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তবে এই সেকশনে কিন্তু বর্তমানে মামলা হবে না, যেহেতু নিরাপদ নিরাপদ সড়ক চাই এ ধরনের আন্দোলন হলো এবং সড়ক পরিবহন সংক্রান্ত আলাদা আইনই আছে। তো এই অপরাধ করলে ওই আইনে মামলা হবে, ওই আইনে শাস্তি হবে। তবে যেহেতু এই সেকশনটা এখনো জীবিত আছে, বাতিল করা হয়নি, তাই একটি গুরুত্বপূর্ণ সেকশন হিসেবে এটা আমরা পড়বো, যদিও বাস্তবে ব্যবহার নাই। 288, দালান ভাঙ্গা বা মেরামতকালে অবহেলামূলক আচরণ যদি কেউ করে বা নেগলিজেন্স করে, তার শাস্তি 6 মাস বা 1,000 টাকা। 292, অশ্লীল বা অবসিন। অশ্লীলকে ইংরেজিতে বলা হয় অবসিন। সিন মানে দৃশ্য, অবসিন মানে অশ্লীল কোনো কিছু। পুস্তক, চিত্রকর্ম বা বস্তু ইত্যাদি বিক্রয় বা ভাড়া দেওয়া বা বিতরণ বা প্রকাশ্যভাবে প্রদর্শন, প্রস্তুত, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিজ্ঞাপন ইত্যাদি করলে শাস্তি কি হবে? অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যেমন আমরা অনেক সময় মন্দিরে যাই, মন্দির, যেমন আমাদের রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি আছে, সেখানে কিছু মন্দির আছে। বিশেষ করে হিন্দুদের যে মন্দির বা প্রাসাদ, সেখানে দেখবেন কিছু টেরাকোটা করা থাকে। তারপরে জাদুঘরে কিছু হিন্দুদের যখন মূর্তি থাকবে, অনেক সময় মূর্তিগুলো কি থাকে, নগ্ন থাকে। সেগুলোকে অশ্লীল বলা যাবে না, কারণ সেগুলো ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখে। তো সেটা যদি ধর্মীয় জায়গায় ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং সেটা জাদুঘরে যদি সংরক্ষণ থাকে, তো সেটাও যদি দেখে নগ্ন মনে হচ্ছে, অশ্লীল মনে হচ্ছে, তো আসলে ব্যতিক্রম, সেটা অশ্লীল না, কারণ ধর্মীয়
দৃষ্টিকোণ থেকে সেটার একটা ভাব গাম্ভীর্য আছে। ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত পুস্তক, অনেক সময় ধর্মীয় পুস্তকে কিন্তু কি থাকতে পারে, নেকেড সিন থাকতে পারে, মানে পোশাক ছাড়া কোনো ছবি থাকতে পারে, তো সেটাকে অশ্লীল বলা যাবে না, কারণ সেটা ধর্মীয় উদ্দেশ্যে করা হচ্ছে। কোনো লেখা বা চিত্রকর্ম বা প্রতিমা বা মূর্তি ইত্যাদি বস্তু এ ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এ ধারার মতে সেগুলোকে অশ্লীল বলা যাবে না। এছাড়া যদি বিনোদনের উদ্দেশ্যে কোনো কিছু তৈরি করে সেক্ষেত্রে সেটা কি হবে, অশ্লীল হবে। 294, অল্প বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বা অবসীন বস্তু বিক্রয় বা প্রদর্শন যদি করা হয়, তাহলে অল্প বয়স্ক বলতে হচ্ছে 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির কাছে, শিশু বা কিশোরের কাছে 6 মাস কারাদণ্ড হতে পারে। 294, প্রকাশ্যে অশ্লীল বা অবসীন কার্য বা গান করলে, আমরা যাত্রাপালা, অনেক সময় যাত্রাপালার নামে কিন্তু অনেক সময় নোংরামি করা হয়, কিছু অশ্লীল গান কার্যকলাপ করা হয়, তো সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই সেকশনটা রাখা হয়েছে। এটা শাস্তি 3 বছর। এরপরে আজকের সর্বশেষ ধারা 294 এ, সরকারের অনুমোদন ছাড়া লটারি পরিচালন, সরকারের অনুমোদন ছাড়া লটারি অফিস পরিচালনার শাস্তি। অনেক সময় লটারি দেখবেন যে বিভিন্ন মেলায় বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু লটারি করা হয়, লোকাল ভাবেও করা হয়, তো সরকারের অনুমোদন নিয়ে কিন্তু লটারি বিক্রয় করতে হয় এবং সেই অনুষ্ঠান বা ড্র করতে হয়। সরকারের অনুমোদন যদি না থাকে তাহলে এ ধরনের কাজ করলে 6 মাসের শাস্তি হতে পারে। কোনো বিশেষ ক্রমিক নম্বর বা লটের টিকিট সৌভাগ্যময় ব্যক্ত করলে, যেমন সরকারি অনেক সময় লটারি থাকে, কেউ যদি বলে ভাই এফ সিরিজের এই লটারি কেনেন, এই লটারি কিনলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ভাগ্য চাকা ঘুরে যাবে, আপনি এখানে পুরস্কার পাবেন, বা এই লটের বা এই বান্ডিল থেকে আপনি নেন, তো এই ধরনের যদি কোনো কিছু বলে, মানে এটা অবশ্যই কি এখানে ভুল বুঝিয়ে এক ধরনের প্রতারণা, এটা করলে 1,000 টাকা কিন্তু অর্থদণ্ড হতে পারে। তো এই ধরনেরও আইন রাখা হয়েছে। আমরা যেহেতু লটারি প্রচলন দেখতে পাই, আবার এই ধরনের অশ্লীল বিষয়বস্তু দেখতে পাই, তো এই সেকশন থেকে মানে এই অধ্যায় থেকে জাস্ট চতুর্দশ অধ্যায় থেকে একটা সেকশন 268, এই সেকশন থেকে বেশি প্রশ্ন হয়, তাছাড়া অন্যান্য সেকশন থেকে খুব একটা প্রশ্ন হয় না। তারপরেও আমি কিছু সেকশন এখানে জুড়ে দিয়েছি এই অধ্যায়ে, যেন আসলে আপনারা পারেন, আনকমন না থাকে। পড়তে আর কতটুকু সময় লাগবে। তো এখানে দেখেন যে পার্ট 5-এ আমরা যেটা পড়লাম 161 থেকে 194 বি, বিগত বছরের এমসিকিউ প্রশ্নাবলী। তো এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা নোট পাওয়ার পরে পড়ে নেবেন, পড়ার পরে যেটা বুঝতে পারবেন না আমাকে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিয়ে দেব। এখানে 25 সালের প্রশ্নগুলোও কিন্তু অ্যাড করা হয়েছে আপনাদের জন্য। 25 সালের প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে যেন আপনাদের লেটেস্ট প্রশ্নের জন্য কোনো গাইড কেনার দরকার না হয়। আমার নোটটায় আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। বেয়ার একটা অনেক সময় আপনাদের দেখার দরকার হবে না, এই নোটের মধ্যে A to Z সবকিছু পেয়ে যাবেন, বাজারের গাইডও লাগবে না, যেহেতু বিগত সালের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। এবং যারা আমার ক্লাস করছেন তাদেরকে যখন আমি ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের এর বাইরেও কিন্তু এই ধরনের অনুরূপ নতুন নতুন বেশ কিছু এমসিকিউ প্রশ্ন কিন্তু পরীক্ষা আকারে ক্লাস টেস্ট আকারে দেওয়া হবে, মডেল টেস্ট আকারে দেওয়া হবে, তখন অনেক প্র্যাকটিস হবে, প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও আপনাদের সমস্যা হবে না। আজকের আলোচনা থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিয়ে দিই, প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে চেষ্টা করব রাত্রেই ভিডিওটি আপলোড করে দেওয়ার। কারো প্রশ্ন থাকলে লাইনে এসে প্রশ্ন করতে পারেন। একটা শব্দ হলো, আশা করি সবাই শুনেছেন, এর অর্থ হচ্ছে প্রশ্ন করার জন্য হাত উত্তোলন করা লাগবে না, ডিরেক্ট লাইন অন করে কথা বলা যাবে। কেউ কোনো সালাম কথা আলাইকুম। বললে বলেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বেলাল সালাম। ভাই বলেন। স্যার, এখন আমরা যে পড়াটা পড়তেছি, এই ধারাগুলো আমরা গতানুগতিক পড়ে যাচ্ছি, কিন্তু এটা হুম। আমাদের থেকে যদি আপনি ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করেন আমার মনে হয় ভালো হবে, কারণ এগুলো তো আমাদের মুখস্থ হচ্ছে না। জাস্ট আপনার ক্লাসগুলো দেখতেছি বা পড়তেছি, এটা আবার পরবর্তী ক্লাস করতেছি। মানে আমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলে এটা আমাদের পরবর্তীতে কাজে আসবে বলে মনে করি। নাইলে ধারাগুলো আমাদের মুখস্থ না থাকলে আমরা তো এগুলো
পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবো না। হুম। এটা আপনার মতামত, মানে মতামত চাচ্ছি আর কি। কারণ আপনি যেহেতু বিগত দিন পড়াচ্ছেন, আপনার আরো থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে আপনার। এখানে আহ, এখানে যখন পরীক্ষা নেব আপনারা এই ভিডিওগুলো দেখে পড়বেন। হ্যাঁ, কিছু হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, হোমওয়ার্কের তাহলে ব্যবস্থা করে দিই। ঠিক আছে। জি আচ্ছা, স্যার, এবং স্বপ্না। পরবর্তী পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আপনি যদি আমাদের থেকে ফিডব্যাক নিলে এটা ভালো হবে। মানে ধারা, মনে করেন আজকে আমরা অনেকগুলো ধারা পড়লাম, এই ধারাগুলো তো আমাদের মুখস্থ নাই বা মুখস্থ থাকতেছে না, জাস্ট আপনার আমরা দেখে দেখে পড়তেছি, দেখে দেখে কি করতেছি আর কি। এগুলো তো হ্যাঁ, আমাদের মুখস্থ থাকতেছে না। তো আপনি যখন দেখেন। পরীক্ষা নিবেন স্যার, তখন তো আমরা মনে হয় আমি এখান থেকে আনসার করতে পারবো বলে মনে হয় না। আমারটা আমি বলতেছি, আমি অন্য যারা না ক্লাস না, করতেছে তাদের। আমাদের তাও মানে ধারার ভিতরে যে পড়াগুলো পড়তে খুব ভালো লাগছে, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু ধারার কথা, এখানে ধারা আমি মনে আমি হচ্ছে। একটু যুক্ত করি। আপনার ধারা এই মুহূর্তে মুখস্থ রাখার দরকার নেই। ধারার ভিতরে যে কথাগুলো বলছি এগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এগুলো ফার্স্ট ভালো স্টেপ লাগে। এটা। এটা ফার্স্ট লেয়ার হচ্ছে আপনার একটা ধারাতে কি বলছে সে বক্তব্যটা বোঝার চেষ্টা করতে হবে। এখন ধারা জি স্যার। মুখস্থ করার দরকার নেই। আপনি যেটা যে জায়গায় বুঝতে পারবেন না সেই জায়গায় আমাকে প্রশ্ন করেন, ক্লাসে প্রশ্ন করতে পারেন, ক্লাসের শেষে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি বুঝিয়ে দেবো সেটা যদি প্রবলেম হয়। বা ক্লাস করলেন, ক্লাসে বুঝলেন, দু একটা প্রশ্ন করলেন, ভিডিও দেখতে যেও দেখলেন যে হয়তো বা এই জায়গাটা ক্লিয়ার না, তখন আমাকে মেসেজ হুম। করেন যে স্যার এত নম্বর সেকশন আমি ক্লিয়ার হয়নি খো, বা এই সেকশনের এই এই বক্তব্যটা দ্বারা কি বোঝালো, এই শব্দের অর্থটা কি বোঝালো, আমি বুঝতে পারিনি। এইভাবে আপনি আমার থেকে আদায় করে নেন পড়াটা। এটা আর আপনি যখন বুঝবেন তখন মনে থাকবে, মনে রাখার জন্য কিছু কৌশল করে দিব, সেটা হয়ে যাবে। আর ফিডব্যাকের কথা বলছেন, হোমওয়ার্কের কথা, আমি হোমওয়ার্কের পরিকল্পনা করছি। আমি হোমওয়ার্কের এই সপ্তাহতে নোট পাঠিয়ে দেওয়ার পরে হোমওয়ার্ক গুলো নিতে শুরু করব। যেহেতু আপনাদের কাছে নোট নেই, তাই আমি হোমওয়ার্কটা এখনো কন্টিনিউ করিনি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। আর প্রথম সাবজেক্ট আমরা পড়ছি, এই সাবজেক্টটা শেষে আরেকবার রিপিট করব। আর যখন দ্বিতীয় সাবজেক্ট পড়বো দেখবেন ঘন ঘন পরীক্ষা হবে প্রতি সপ্তাহে। পরীক্ষা যখন ঘন ঘন প্রতি সপ্তাহ হবে তখন এমনিতেই ফিডব্যাক আসবে। আর হোমওয়ার্কের আইডিয়াটা ভালো, আপনি একটু মেসেজ দিয়ে রাখবেন ক্লাস শেষে যে স্যার ডেইলি একটা হোমওয়ার্কের ব্যবস্থা করলে ছোট ছোট ভালো হয়। ঠিক আছে, স্বপ্ন আপু কিছু বলবেন? আমি তো ওই যে ভাই যেটা বললো, হুম হুম। যে ধারা মনে হচ্ছে না, কিন্তু ধারার ভিতরে পড়াগুলো ভালো লাগছে, এগুলো হ্যাঁ, ভালো বুঝতে পারি। লাগবে। এটা সংক্ষিপ্ত ভাবে আমি যেহেতু দিয়েছি, সহজ ভাবেই আশা করি বোঝার কথা। তারপরও আমি পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখবেন কিছু কিছু হ্যাঁ, জায়গায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো না এটাই জি স্যার, আপনাদের মনে মনে থাকবে। এটা ঠিক আছে স্যার আপনার, এটা ঠিক আছে যে আপনি প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তেছেন, ধারাগুলো পড়তেছেন, খুব ভালো লাগতেছে, মনে পড়তেছে, সেটা ঠিক আছে। কিন্তু এখন পরীক্ষার ব্যবস্থা করলে, অথবা এটা কিভাবে পরীক্ষায় আসবে, আমরা কিভাবে মনে রাখবো? এখান তো আর ধারা একটা থাকবে না স্যার, অনেকগুলো ধারা থাকবে, 7টা আপনি সাবজেক্ট। নোট হাতে পাবেন এই সপ্তাহে। নোট হাতে পাওয়ার পরে হোমওয়ার্কের ব্যবস্থা করে দেবো, তখন ফিডব্যাক দিবেন। তবে মোট জি কথা স্যার। হচ্ছে আপনাকে ভিডিও দেখতে হবে, ক্লাস করতে হবে নিয়মিত, পরীক্ষা দিবেন ধীরে ধীরে। যেহেতু আমি একটা সাবজেক্টে তো আর একটা পরীক্ষা নিব না, জি স্যার। রিভিশন ব্যাচে যে প্রচুর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে দিতে আপনার এমনিতে মুখস্থ হয়ে যাবে। এবং ফাইনাল টাস্ক নোট থাকবে রিভিশন ব্যাচে শুরুতে, এক পরীক্ষার 1 মাস আগে। ওই সময় আমরা সেকশন মুখস্থ করাতে ধ্যান দিব, এখন সেকশন বোঝাতে আমরা একটু গুরুত্ব আরোপ করছি। বুঝতে হ্যাঁ, পেরেছেন? জি স্যার। দেখেন, আমি এমসিকিউ পড়ে দিচ্ছি না, আপনি নিজেই পড়ে নিতে পারবেন। কোন এমসিকিউ যদি বুঝতে না পারেন, যে যেমন এটার উত্তর কেন গ গ হলো, এটা যদি বুঝতে না পারেন, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো জি এরকম স্যার। জি যেমন স্যার। এখানে দেখেন, নিম্নের কোন অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড। এখানে উত্তর হবে আপ্যায়নের মাধ্যমে ঘুষ গ্রহণ। আমরা অলরেডি আজকে পড়লাম আপ্যায়ন অর্থাৎ নির্বাচনের সময় খাওয়া দাওয়া করিয়ে ঘুষ দেওয়া। তাহলে উত্তর ক, ধারা 71 ই, 171 তে এটা পড়েছে, আমরা অলরেডি আজকে পড়েছি এটা। যখন এটা পড়বেন আপনি উপরে সেকশন গুলো আবার যখন ক্রস চেক করবেন যেটা কোথা থেকে এসেছে, এবং একই সেকশন থেকে যখন দুইটা প্রশ্ন এসেছে প্রশ্নগুলো কিভাবে রিপিট হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ। জি সময় যে জি। থাকে তো না, তো এক আসলে ঘন্টা টাইম। এমসিকিউ বিষয়গুলো আলোচনা আমি তখনই করি যখন আমি ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট নেওয়ার পর ওই ক্লাস টেস্টটা আবার আলোচনা করি আমি। যেহেতু ক্লাস টেস্টে কিছু আনকমন প্রশ্ন থাকে, একটু জটিল প্রশ্ন আমি তৈরি করি নতুন করে বানিয়ে, অনেকে সেটা ধরতে পারেন না, তখন আমি বুঝিয়ে দিই যে হ্যাঁ এই প্রশ্নগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আসবে,
আপনাকে ধরতে পারতে হবে, এইভাবে এভাবে ধরতে পারতে হবে। আর এই ধরনের প্রশ্ন ধরার জন্য, বোঝার জন্য আপনাকে কিভাবে স্টাডি করতে হবে, তখন সেই জিনিসগুলো আরো ডেভেলপ হবে। এখন আমরা প্রাথমিক স্টেজে আছি, এখন আপনারা নোট হাতে পাননি, তাই আমি জি এখনো স্যার। পড়ার চাপ দিইনি, কিন্তু পড়ার তো নিশ্চয়ই আমি চাপ দিব, এভাবে তার চলে না। জি স্যার। জি ঠিক স্যার। আছে। আচ্ছা। জি স্যার। তো এই ক্লাস আচ্ছা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাসরিন কোন আপু? স্যার এই ক্লাস নিয়ে কোনো কথা নাই, কিন্তু ওই যে ভাই এবং আপুর সাথে আমি একটু বলতে চেয়েছিলাম আর কি। কারণ গত বছর আমি যেটা দেখেছি যে আপনার প্রতি উইকেই পরীক্ষা হয়। প্রতি উইকে যখন পরীক্ষা হয় 2-3 ক্লাসের পরে মানে 2-3 ক্লাসের পড়াটা রিভিশন হচ্ছে। আর যেহেতু আমি বুঝতে পারছি যে এখন যেহেতু নোট এখনো আপনি পাঠান নাই, নোটের জন্য পরীক্ষাগুলা মানে হচ্ছে না, আর এর জন্য মনে হচ্ছে যে সব পড়া একসাথে জমে যাচ্ছে। এই আচ্ছা, কনফিউশনটা আশা করি যে এখানে নোট হ্যাঁ পাওয়ার পরে সেটাই। থাকবে না। এই যে দেখবেন যে রুটিন শেষের দিকে, কিন্তু যখন পরীক্ষা শুরু জি হবে নোট স্যার, পেয়ে যাবেন। লিমিটেশন অ্যাক্ট ওইগুলাতে দেখলাম যে স্যার মানে প্রতি সপ্তাহে প্রতি আছে, জি জি। প্রতি সপ্তাহে আসবে। পেনাল কোডটা আমি এইভাবে করি।